দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। যুদ্ধ, সংঘাত এবং নিষেধাজ্ঞা পরিহার করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদে ৭৮তম অধিবেশনে তিনি বলেন, মানবাধিকার রক্ষার বিষয়টি যাতে উন্নয়নশীল দেশের উপর রাজনৈতিক চাপ সৃষ্টিতে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করতে হবে। জানান, মানবাধিকার রক্ষা, সংবিধানের আলোকে গণতন্ত্র, আইনের শাসন এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে যাবেন তিনি। জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে প্রধানমন্ত্রীর ভাষণ নানান সংকট উন্নয়নশীল দেশগুলোর অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা তৈরি করছে বলে জানান তিনি। এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে আমাদের মধ্যে মানবিক ঐক্যবোধ। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন প্রত্যক্ষদর্শী হিসেবে ভয়াবহতার কথা উল্লেখ করে যুদ্ধ, সংঘাত ও নিষেধাজ্ঞা পরিহার করতে বিশ্ব নেতাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধ, হত্যা, অভ্যুত্থান ও সংঘাতের ভয়াবহতার কারণে মানুষ যে বেদনা ও যন্ত্রণা সহ্য করে তা আমি অনুভব করতে পারি। তাই আজ আপনাদের সকলের কাছে, বিশ্ব নেতাদের কাছে আমার আবেদন, আসুন যুদ্ধ, স্যাংশন, সংঘাতের পথ পরিহার করি। এই সময় বিশ্বের নানা সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতেও পড়ছে তার প্রভাব। বিগত কয়েক বছরের আন্তঃসংযুক্ত সংকটগুলি বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি ও পণ্য মূল্য বৃদ্ধি করেছে, যা বাংলাদেশের অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলেছে। এই সংকট থাকা সত্ত্বেও বাংলাদেশের এগিয়ে যাওয়ার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় সভাপতি, ২০০৯ সালে সরকার গঠন করার পর আমরা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হতে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করতে পেরেছি। আমরা দারিদ্র্যের হার ২০০৬ সালের ৪১.৫ থেকে ২০২২ সালে ১৮.৭% এবং চরম দরিদ্রের হার ২৫.১% থেকে ৫.৬% নামিয়ে আনতে পেরেছি। বৈশ্বিক সন্ত্রাসবাদ নিয়ে বাংলাদেশ চিন্তিত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীল। আমরা বৈশ্বিক সন্ত্রাসবাদ এবং সংশ্লিষ্ট হুমকি নিয়ে চিন্তিত, যা প্রতিনিয়ত তথ্যের অপব্যবহার এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নতুনভাবে আবির্ভূত হচ্ছে। আমার সরকার চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাদেশের সংবিধানের আলোকে গণতন্ত্র, আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে যাবেন বলে জানান। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করতে চাই যে বাংলাদেশ সংবিধানের আলোকে গণতন্ত্র, আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে যাবে। রোহিঙ্গা ইস্যু উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চায়। সেখানে তারা শান্তিপূর্ণ জীবনযাপন করতে আগ্রহী। আসুন আমরা এই নিঃস্ব মানুষদের তাদের নিজের দেশে ফিরে যাওয়া নিশ্চিত করি। বিশ্ব নেতাদের জলবায়ু ইস্যুতে ব্ল্যাক সিগারেট ইনিশিয়েটিভ অকার্যকর হয়ে পড়েছে বলে জানান শেখ হাসিনা। বাংলাদেশ জলবায়ুজনিত ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে অন্যতম। জলবায়ুর বিরূপ প্রভাব আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মারাত্মকভাবে হুমকি স্বরূপ। আল আমিনা কহন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন জাতিসংঘ অধিদপ্তরের সামনে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। যুক্তরাষ্ট্র যুবলীগ, ছাত্রলীগ এবং মহিলা লীগের উদ্যোগে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন ধরনের পোস্টার, লিফলেট নিয়ে শান্তি সমাবেশ করেন নেতাকর্মীরা। অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, ম্যানহাটন আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের সহ অন্যান্য নেতাকর্মীরা। এদিকে জাতিসংঘের অধিদপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতাকর্মীরা। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুস্তফা কামাল পাশা বাবুলের নেতৃত্বে পালিত হয় এই কর্মসূচি। নানা ধরনের ব্যানার হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন তারা। দাবি, খুব দ্রুত মুক্তি দিতে হবে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে।
উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে বিদেশে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, আব্দুল লতিফ সম্রাট সহ অন্যান্যরা। সুষ্ঠু, অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচনের জন্য বাংলাদেশিদের উপর ভিসা নীতি বাস্তবায়ন শুরু করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এছাড়া এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লুও এ নিয়ে বিস্তারিত বলেছেন। তিনি জানান, শুধু নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরাই নন, আওতায় আসতে পারেন তাদের পরিবারের সদস্যরাও। বাংলাদেশের প্রতি ভিসা নীতি ঘোষণার 4 মাস পর তা বাস্তবায়ন শুরু করলো মার্কিন যুক্তরাষ্ট্র। এখন থেকে এর আওতায় পড়ে এমন কেউ আর যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবেন না। নির্বাচনে কারচুপি, ভীতি প্রদর্শন এবং নাগরিক ও গণমাধ্যমের বাক স্বাধীনতায় যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে মার্কিন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের বেশ কয়েকজন। এতে বলা হয়, সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ক্ষেত্রে আরও যারা দায়ী বা জড়িত বলে প্রমাণিত হবেন, ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করা ব্যক্তিদের উপর আমরা ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের পদক্ষেপ নিচ্ছি। নিষেধাজ্ঞার আওতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন। যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি জানান, বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছেন তারা। প্রতিটি তথ্য যাচাই করা হয়েছে বারবার। লু বলেন, ভিসা নীতির আওতায় যারা পড়বেন তাদের পরিবারের সদস্যরাও এই নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারেন। লু জানান, কারা এই নীতির আওতায় পড়বেন তাদের নাম প্রকাশ করা হবে না। এটা মার্কিন আইন অনুযায়ী গোপনীয় তথ্য। আল আমিন হক অহন, যমুনা নিউজ। মার্কিন ভিসা নীতির আওতায় যারা পড়বেন তাদের সংখ্যা খুব বেশি নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাতে গুলশানে নিজ বাসভবনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো সরকারি কর্মকর্তা নিষেধাজ্ঞার আওতায় পড়লে তা যদি কাজের ক্ষেত্রে অসুবিধা তৈরি করে তবে মার্কিন প্রশাসনের সাথে আলোচনা করা হবে। যে কজনের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটাও যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করে সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে মার্কিন প্রশাসন বিবেচনায় নিবে বলে আশাবাদ ব্যক্ত করেন শাহরিয়ার আলম। নির্বাচন সামনে রেখে একাধিক বাংলাদেশির উপর নতুন ভিসা নীতি প্রয়োগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির স্টেট ডিপার্টমেন্টের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। রাতেই গুলশানের নিজ বাসভবনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে মার্কিন প্রশাসন নিশ্চয়ই তথ্য উপাত্ত যাচাই বাছাই করেই তা করছে। এই জায়গা থেকে তারা যদি না বলেন আমার ঠিক জানা নেই। প্রশ্নটার উত্তর এখানে মার্কিন দূতাবাস আছে, তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো তারা বলতে পারবেন। স্টেট ডিপার্টমেন্টে আপনাদের কোনো প্রতিনিধি গিয়ে প্রশ্ন করলে অথবা আপনি ইউ ক্যান অলওয়েজ অ্যাক্সেস দেন। তবে সংখ্যাটি কী বলবো, বড় নয়, ছোট, এটুকু বলতে পারি। শাহরিয়ার আলম জানান, মার্কিন এই নিষেধাজ্ঞা নিয়ে মোটেই চিন্তিত নন তিনি। এসব বিষয় নিয়ে বিএনপি চাপে আছে বলেও মন্তব্য তার। রাজনৈতিক দল নির্বাচনী এক দফা দাবি আদায়ের জন্য এখনো মাঠে আছেন। এই এক দফা দাবি অনেক কাল আগে যখন সংসদে অ্যামেন্ডমেন্টটি আসে, আজকে থেকে বেশ কয়েক বছর আগেই এটি শেষ হয়ে গেছে ইস্যু। আমরা ট্রাম্প করবো যে নির্বাচনকে বাধাগ্রস্ত, এটা অবশ্যই নির্বাচনকে বাধাগ্রস্ত। তারা বলেছেন এই নির্বাচনই হতে দেবেন না। তাহলে তো আমরা মনে করি যে মার্কিন ভিসা নীতিতে সংখ্যায় বিএনপি জামাতে বেশি থাকার কথা। প্রতিমন্ত্রী বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলো অতীতে যেভাবে বাংলাদেশে নির্বাচনের আগে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে, ভিসা নীতি ঘোষণার পর তাদেরও কিছুটা কৌশলগত পরিবর্তন দেখা যাচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলি অতীতে যেভাবে বাংলাদেশের নির্বাচনের আগে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে, তাদেরও কৌশলগত কিছু পরিবর্তন আমরা কিন্তু ভিসা নীতি ঘোষণার পরে দেখেছি।
নিষেধাজ্ঞার আওতায় থাকা সরকারি কর্মকর্তাদের কাজে কোনো বিঘ্ন ঘটলে মার্কিন প্রশাসনের সাথে আলাপের কথাও জানান শাহরিয়ার আলম। বলেন, নির্বাচনের আগে বিরোধী দলগুলোকে যে সুযোগ দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্যোগে প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রুকলিন চার্চ এভিনিউয়ের লিটল বাংলাদেশ এলাকায় টাউন হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে, আর তা বাস্তবায়িত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ইসমত খোকন, ইমদাদুর রহমান ইমদাদ চৌধুরী, নুরুল ইসলাম, শামসুদ্দিন আজাদ সহ অন্যান্যরা। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে ঢল নেমেছে অভিবাসন প্রত্যাশীদের। গেল কয়েকদিন যাবৎ সীমান্তবর্তী এলাকাগুলোতে জড়ো হয়েছে হাজারো মানুষ। অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ সীমিত করতে মার্কিন বাইডেন প্রশাসনের আরোপিত বিধিনিষেধ স্থগিত করেছে আদালত। এর জেরে নতুন করে হাজার হাজার মানুষ মেক্সিকো থেকে পাড়ি জমাচ্ছে সীমান্তে। জীবনের ঝুঁকি নিয়ে পেরোচ্ছে কাঁটা তারের বেড়া। অভিবাসীদের ঢল ঠেকাতে অতিরিক্ত 800 সেনা মোতায়েন করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তবর্তী অঞ্চলের সাথে রেল চলাচল বন্ধ রেখেছে মেক্সিকো প্রশাসন। এরপরও কার্গো ট্রেনে অভিবাসন প্রত্যাশী ভিড় করছে সীমান্তে। কর্তৃপক্ষ বলছে, অনুমতি ছাড়া সীমান্ত পাড়ি দেয়া অভিবাসীদের 2 সীমান্তের মাঝে রাখা হবে। সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগের বিস্তারিত তুলে ধরতে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দেশটির রাজধানী রিয়াদে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে হয় এই আয়োজন। যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং কূটনীতিকরা। সৌদি শিক্ষামন্ত্রী জানান, দেশটিতে 30টি পাবলিক এবং 14টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং ডিপ্লোমা কোর্স রয়েছে, যেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বৃত্তিসহ পড়াশোনার সুযোগ রয়েছে। এ সময় উপস্থিত কূটনীতিকদের নিজ দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সৌদি আরবে উচ্চশিক্ষার এই সুযোগ সম্পর্কে জানানোর অনুরোধ করেন মন্ত্রী। অনুষ্ঠানের উদ্বোধন আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রী অতিথিদের বিভিন্ন স্টল ঘুরে দেখান। বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি অনুষ্ঠানে আসা বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। পরে বাংলাদেশি শিক্ষার্থীদের সৌদি আরবে উচ্চশিক্ষার জন্য আবেদন করার পরামর্শ দেন তিনি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যুক্তরাজ্যে আয়োজন করা হবে বর্ণাঢ্য এক র্যালি। আগামী 8 অক্টোবর বার্মিংহামে আঞ্জুমানে আল ইসলার উদ্যোগে র্যালিটি সম্পন্ন হবে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সঠিকভাবে তুলে ধরতে র্যালি শেষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা এবং দোয়া মাহফিল। বৃহস্পতিবার বার্মিংহামে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংগঠনটি। সম্মেলনে মাওলানা বদরুল হকের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আল মামুন রুমেল। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আঞ্জুমানে আল ইসলার যুগ্ম সম্পাদক মাওলানা কাদির আল হাসান, উপদেষ্টা ইমদাদ হোসেন, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান নাসির আহমদ সহ অন্যান্যরা। বছরব্যাপী অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে আসলো আইফোন সিরিজের সর্বশেষ সংযোজন আইফোন 15 ও 15 প্রো ম্যাক্স। শুক্রবার থেকে অ্যাপলের অফিসিয়াল স্টোরগুলোতে শুরু হয়েছে বিক্রি। এদিনে দেশে বিদেশে দোকানগুলোর সামনে ক্রেতাদের লম্বা লাইন থাকে। বিক্রি শুরুর দিনই হ্যান্ডসেটটি কিনতে হুমড়ি খেয়ে পড়েন আইফোন প্রেমীরা। ভারতের মুম্বাই এবং দিল্লির স্টোরের সামনে ভোর থেকে জড়ো হন মানুষ। এদিকে চীনের বাজারে তুঙ্গে আইফোন 15 ও 15 প্রো ম্যাক্সের চাহিদা। কিছু স্টোরে বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় স্টক। প্রথমবার সংযুক্ত হয়েছে সর্বজনীন সি টাইপ চার্জার। 15 সিরিজের ফোনগুলোর দাম $799 থেকে শুরু করে $1299 পর্যন্ত। অনেক বছর ধরে অ্যাপলের প্রোডাক্ট ব্যবহার করছি। সাধারণত প্রতি বছরই ডিভাইস পরিবর্তন করি, তাই এবারও করলাম। কিন্তু সব মিলিয়ে আমি আইফোন 15 নিয়ে মোটেই সন্তুষ্ট না। আমার মনে হয় না গত বছরের ফোনটির তুলনায় আইফোন 15-এ আহামরি কোনো পরিবর্তন আছে। তারপরও অ্যাপলের প্রোডাক্টকে আমি সবসময় বিশেষ অবস্থানেই রাখি। গণমাধ্যম প্রতিষ্ঠান ফক্স এবং নিউজ কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন মিডিয়া মোগল এবং মার্কিন ধনকুবের রুপার্ট মারডক। বৃহস্পতিবার লিখিত বার্তায় দেন এই ঘোষণা। বার্তায় মারডক বলেন, পেশাগত জীবনে তিনি প্রতিদিন নানা খবর এবং চিন্তাভাবনার সাথে জড়িত ছিলেন, তাতে কোনো পরিবর্তন আসবে না। পাশাপাশি জানান, প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নেবে তার বড় সন্তান
ল্যাকল্যান্ড মারডক। নিজের ছেলেকে উৎসাহিত এবং নীতিবান নেতা হিসেবে অভিহিত করেন তিনি। 92 বছরে রুপার্ট মারডক গণমাধ্যম ব্যবসায় নামেন 50 দশকে। 1986 সালে তিনি বেশ কিছু চ্যানেল কিনে যুক্তরাষ্ট্রের টেলিভিশন ব্যবসা শুরু করেন। 1996 সালে চালু করেন ফক্স নিউজ। একসময় সেটি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ক্যাবল নিউজ চ্যানেল হিসেবে পরিচিতি পায়। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।